ট্রাফিক পুলিশের কাছে এখন যেই ক্যামেরা থাকে সেটাও খুব হাই রেঞ্জ হাই ভলিউম ক্যামেরা। সো এটা স্পিড মিটারটাকে খুব বেশি ইজিলি বের করতে পারে। সো আমি ওখানে চাইলেও আমি আদারওয়াইজ কিছু করতে পারবো না। আলহামদুলিল্লাহ, ইটস আ ব্লেসিং যে আমরা এখন ভালো মানুষ বা ভালো কিছু প্র্যাকটিস করার রোডের যে নিয়মকানুন সেটাকে মেনে চলার জন্য আমরা অভ্যস্ত হইতে যাচ্ছি। আপনার পার্সেলটি এখন এখানে আছে, সেখানে আছে, এগুলো কি আসলে কিভাবে করেন? কে আসলেন, কারা আসলেন, কখন আসলেন, কতবার আসলেন, কার পারমিশনে ইন করেছেন, এই সবগুলোই কিন্তু এখন ম্যাপিং করা খুব সহজ। এন্ট্রি পয়েন্ট, তারপরে ধরেন জানলাগুলোর চারপাশ, রুমগুলো, আমি যদি 10টা ক্যামেরার একটা সেট আপ করতে যাই, দ্য চিপেস্ট সলিউশন কত? 4 থেকে 6টা ক্যামেরার একটা খুবই ছোট একটা সেট আপ, বেসিক একটা সেট আপ, মেবি 30 থেকে 40 ইভেন 50,000 টাকার মধ্যে খুব চমৎকার একটা সলিউশন হইতে পারে। টাইমস টেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, আজকে আমার আমন্ত্রিত অতিথি বাংলাদেশ ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, গ্রোথ টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব শহীদ সাদি। শহীদ ভাই স্টুডিওতে এসছেন মূলত আজকে সার্ভিলেন্স প্রযুক্তি এবং ট্র্যাকিং প্রযুক্তির যে কিভাবে আমাদের জীবনকে বদলে দিচ্ছে, তার ইউজার এন্ডে রিস্ক ফ্যাক্টরগুলো কোথায়, এই প্রযুক্তিগুলো আসলে ব্যবহার করলে আমাদের নিরাপত্তা, প্রোডাক্টিভিটি বাড়ে কতটা, তার পেছনে ইনভেস্টমেন্ট কেমন করা লাগে, আমরা সব কিছুই তার কাছ থেকে শুনবো। একটি বিষয় কিন্তু খুবই অবাক করার মতো, যে আমরা যে ডিজিটাল বাংলাদেশের স্লোগান শুনছিলাম, সেখানে হাতের ইশারায় ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছিল। সেই অর্থে যে আপনার ক্যামেরা সার্ভিলেন্স ছিল না, ট্রাফিক ডিসিপ্লিন ইম্পোজ করার ক্ষেত্রে শহরটা, রাজধানী শহরটা কেমন ছিল, ট্রাফিক বিহেভিয়ার কেমন ছিল আমাদের, আর সিম্পল কয়েকটা ক্যামেরা কিন্তু যে আপনার যে আনবায়াসড যে এনফোর্সমেন্ট অফ ল, ট্রাফিক ল, এটি কিন্তু মোরলেস কিন্তু ইমপ্লিমেন্ট করে ফেলেছে। চলুন আমরা আলোচনায় যাই। শহীদ ভাই, স্বাগতম স্টুডিওতে। আমি আজকে খুবই সৌভাগ্যবান যে আমি আসতে পেরেছি এবং একটা যুগোপযোগী টপিকের উপর আলোচনা করার সুযোগ হচ্ছে। আমি এখান থেকে মনে করি কিছু জিনিস শিখতে পারবো, কিছু জিনিস শেয়ার করতে পারবো ট্রু সেন্সে। আমরা মেইনলি আপনার কাছ থেকে ইনসাইটগুলো নেব আর কি আজকে। ওকে, ইনশাআল্লাহ, ডেফিনেটলি। আমি যতটুকু জানি, আমার ক্ষুদ্র জ্ঞান যতটুকু, এই বিজনেসের সাথে এঙ্গেজ থাকার কারণে যতটুকু আমি আমাকে এনরিচ করতে পেরেছি, তার কিছুটা তো আমি শেয়ার করবোই ডেফিনেটলি। এখন কি প্রযুক্তি, যে ক্যামেরা সার্ভিলেন্স আমাদের সড়কে, যে ঢাকার রাজপথে, এটি কি 5-7 বছর আগে প্রযুক্তিটা এতটা অ্যাভেলেবল ছিল না এরকম, নাকি যে আসলে আমাদের সে সময়কার অথরিটি বিষয়টাকে ইগনোর করেছে? টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট প্রতিদিন হচ্ছে। সো এখন যেই টেক আমরা পাচ্ছি বা ইউজ করতেছি, এটা প্রতিদিনই যেরকম আপগ্রেড হয়। সো যদি যেহেতু বললেন 5-7 বছর আগের কথা, তখন এক ধরনের প্ল্যাটফর্ম ছিল, এক ধরনের ইউজ হইতো, যেটা আমরা ইউজ করেছি ইনফ্যাক্ট, কিন্তু এত ডিটেইল লেভেলে হয়নি, এত অ্যাডভান্স ছিলও না। আর এখন এআই ইন্টিগ্রেশন হওয়ার পর থেকে ইফিসিয়েন্সি লেভেলটা অনেক ইনক্রিজ করছে। আগে শুধু মনে করতাম যে ট্রাফিক সিগন্যাল লাইট আছে, পাশে হয়তো একটা ক্যামেরা জ্বলছে, কিন্তু এখন একটা ক্যামেরা মানে হলো যে আসলে অনেক কিছু। ইনফ্যাক্ট লাইফ কেমন ছিল যে আপনি হয়তো ট্রাফিক আইন ভেঙে ফেলেছেন, বা আমি ভেঙে ফেলেছি, যে অফিসার পুলিশের আছেন, তিনি চার্জ করলেন, হয়তো আমি কোনোভাবে তাকে কনভিন্স করতে পারলে কিন্তু আমি চলে যেতে পারতাম, কিন্তু এখন আসলে কনভিন্স করার কিছু নেই, দ্যাটস এ মেশিন। খুবই মজার বিষয়, খুবই মজার বিষয়। ট্রাফিক পুলিশের কাছে এখন যেই ক্যামেরা থাকে সেটাও খুব হাই রেঞ্জ হাই ভলিউম ক্যামেরা। সো এটা স্পিড মিটারটাকে খুব বেশি ইজিলি বের করতে পারে। সো আমি ওখানে চাইলেও আমি আদারওয়াইজ কিছু করতে পারবো না, কোনো ফাঁকি ঝুঁকির সুযোগ নাই, বিকজ এটা মেশিন রিডেবল যে আমার স্পিড কত ছিল। সো স্পিড মিটার যদি আমি ক্রস করি তাহলে ইজিলি আমাকে ট্র্যাক করা সম্ভব এবং ধরা সম্ভব। স্পিড কেন, যে আপনি যে সিগন্যালের কাছে গিয়ে যে ইভেন এই যে জেব্রা ক্রসিং, তার আগেই কিন্তু সব ড্রাইভাররা দাঁড়িয়ে যাচ্ছে, বিকজ ক্যামেরা দেখে ফেললে কিন্তু অটোমেটিক মামলা হয়ে যায়। এক্সাম্পল দিই, আমি থাকি বসুন্ধরায়, তো 300 ফিট, এটা তো একটা দারুণ জায়গায়, এখানে হ্যাং অ্যারাউন্ড করে, আমরা মজা করার জন্য ওইখানে কিন্তু যাই, ঘুরতেও যাই।
তো এখানে ব্যাপারটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন সিগন্যাল বাদি আছে এবং এআই ক্যামেরা যেহেতু এনেবেল, ওখানে রাতেও গাড়ি দাঁড়িয়ে থাকে। এই জিনিসটা আমি নিজে দেখেছি, নিজে ড্রাইভ করি তখনও এটা ফেস করেছি। আলহামদুলিল্লাহ, ইটস আ ব্লেসিং যে আমরা এখন ভালো মানুষ বা ভালো কিছু প্র্যাকটিস করার, রোডের যেই নিয়মকানুন সেটাকে মেনে চলার জন্য আমরা অভ্যস্ত হইতে যাচ্ছি, এবং এটা এই টেকনোলজির কারণেই হয়েছে। এখন সার্ভিলেন্স এখানে এত স্ট্রং এবং মনিটরিংটা এত স্ট্রং হয়েছে যে আমরা কিন্তু সেই বেনিফিটগুলো পাচ্ছি। এক্স্যাক্টলি সেটা দ্য সেম অ্যাবাউট যে আপনার আমাদের যে সরকারি সেবার কথা বলি, যে একবার আপনি অনলাইনে আবেদন করবেন, তারপরে আবার সশরীরে কাগজ নিয়ে প্রমাণ করতে হয়। তো আমরা এভাবেই কিন্তু ডিজিটাইজ করেছি ফর ইয়ার্স। তো অ্যাকচুয়ালি পেপারলেস যেটি এখন গভর্নমেন্ট বলছে, আমরা এক্সপেক্ট করতে পারি যদি ফুললি পেপারলেস হয়, যে কেউ কারো চেহারা দেখার দরকার হবে না, সারা পৃথিবীতে করে ফেলেছে সবাই অলমোস্ট। বাংলাদেশেও এটার ইউটিলাইজেশন কিন্তু শুরু হয়েছে। টপনচ যে কোম্পানিগুলো আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিজ এবং ডেভেলপমেন্ট সেক্টরে বা মিশন, ফরেন মিশন যেগুলো আছে, তারা খুবই অ্যাডভান্স লেভেলের সার্ভিলেন্স ইউটিলাইজ করে, ট্র্যাকিং ডিভাইস ইউটিলাইজ করে, এবং সেগুলোর ওই বেনিফিটসগুলো কিন্তু ওখানে তারা পাচ্ছে বা ইউজ করতেছে। কিন্তু আমাদের একদম কমনলি খুব ইন জেনারেল ইউজটা এখন ওই লেভেলে আসেনি। লোকাল কর্পোরেট হয়তো এত অ্যাডভান্স প্রোডাক্ট এখন ইউজ করছে না, বাট ডেফিনেটলি ইয়েস, লার্জ কর্পোরেট এবং মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলো অলরেডি এইসব প্রোডাক্টগুলো ইউজ করতেছে। আপনারা কি কি ধরনের প্রোডাক্ট বা সার্ভিসেস অফার করে থাকেন? টেকনোলজির পার্টিকুলারলি আমার বিজনেস অথবা আমি যে অ্যাসোসিয়েশন যেটা রিপ্রেজেন্ট করি, এটা ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি, অ্যান্ড প্রোডাক্ট অনেকগুলোই আছে অ্যামং অল লাইক সার্ভিলেন্স অর্থাৎ শুধু ভিডিও ফুটেজ আমি ক্যাপচার করছি বা রেখে দিচ্ছি, প্রিজার্ভ করতেছি, ব্যাপারটা এমন না। ভিডিও অ্যানালিটিক্স, সো সেটা অনেক বড় একটা সাবজেক্ট, একটা সলিউশন। অ্যান্ড দেন আছে ট্র্যাকিং ডিভাইস, ট্র্যাকিংয়ের মধ্যে অ্যাক্সেস কন্ট্রোল, এটাও একটা বড় একটা সলিউশন। অ্যাক্সেস কন্ট্রোল এখন শুধু গেট ব্যারিয়ার অথবা একটা গেটে অ্যাক্সেস আর এন্ট্রি অ্যান্ড এক্সিট এটাই না, এটাও ম্যাপিং করা হয়। কোনো একটা কর্পোরেট বিল্ডিং অথবা টাওয়ার অথবা ওয়্যার হাউস অথবা যে কোনো একটা বিজনেস স্থাপনা, ইভেন ফ্যাক্টরি, সেখানে কে আসলেন, কারা আসলেন, কখন আসলেন, কতবার আসলেন, কার পারমিশনে ইন করেছেন, এই সবগুলোই কিন্তু এখন ম্যাপিং করা খুব সহজ। সো এটা হলো অ্যাক্সেস কন্ট্রোল, আরেকটা সেগমেন্ট। আর আমার নিশ মার্কেটে একদম কোর যেটা ম্যান্ডেটরি কিছু আইটেমস নিয়ে আমি কাজ করি, সেটা হলো অ্যালার্ম ডিভাইস। অ্যালার্মের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো ফায়ার সেফটি, ফায়ার ডিটেকশন অ্যালার্ম সিস্টেম, আর একটা হলো ইন্ট্রুডার অ্যালার্ম সিস্টেম, লাইক বাগলার অ্যালার্ম সিস্টেম হিসেবে আমরা জানি, এন্টি থেফট কন্ট্রোল। পার্টিকুলারলি এক্সাম্পল দিলে ব্যাংকিং সেক্টরে এটা একটা ম্যান্ডেটরি সিকিউরিটি কমপ্লায়েন্স, যেটা তাদেরকে ইউজ করতে হয়। সো এই চারটা হলো কোর প্রোডাক্ট, সার্ভিলেন্স, অ্যাক্সেস কন্ট্রোল অ্যান্ড অ্যালার্মের মধ্যে ফায়ার সেফটি অ্যালার্ম অ্যান্ড বল্ট সিকিউরিটি অর লকার রুম সেফটি সিকিউরিটি অ্যালার্ম, চারটা মোর প্রোডাক্ট আছে। ট্র্যাকিং যে আপনার আমরা দেখতে পাই যে আপনার পার্সেলটি এখন এখানে আছে, সেখানে আছে, এগুলো কি আসলে কিভাবে করে তারা? কি যে লাইক একটা কন্টেইনার বা একটা ভেহিকেল এর উপরে থাকে, নাকি যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ট্র্যাকিং করে? ভেরি ইন্টারেস্টিং। ট্র্যাকিং ডিভাইস আসলে সলিউশন, এটা একটা আরেকটা সলিউশন, এবং নেটওয়ার্কিং হলো মেইন এখানে চ্যালেঞ্জ এবং মেইন কম্পোনেন্ট। আমি যে কোনো ডিভাইস, যে কোনো হার্ডওয়্যার যদি আমি ট্র্যাকিংয়ের আওতায় আনতে চাই, সেখানে একটা বারকোড দিয়েও করা যেতে পারে, অথবা একটা ট্র্যাকিং একটা ডিভাইস ইনস্টল করে সেটাকে আমরা ট্র্যাকিং আনতে পারি। মেইন এখানে ইস্যুটা হলো যে নেটওয়ার্কিং, কানেক্টিভিটি। ইন্টারনেট যদি স্ট্রং থাকে এবং নেটওয়ার্ক যদি স্ট্রং থাকে, তাহলে যে কোনো ডিভাইস আমি সেন্ট্রালি অথবা রিমোটলি ট্র্যাকিং করতে পারবো। সো যেমন ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম, তার মধ্যে দুই একটা চ্যালেঞ্জও আছে। নেটওয়ার্ক যদি স্ট্রং না হয়, যেটা আমি বলেছি, সেটা একটা চ্যালেঞ্জ। আর সেটার কারণেই হয়তো সার্ভিসটা, সলিউশনটা আমাদের অ্যাজ এক্সপেক্টেড আমরা পাই না। বাট যদি ওই পার্টিকুলার জায়গাতে আমরা আরও স্ট্রং কোনো ব্যাকবোন ইউজ করতে পারি, তাহলে এটা দারুণ একটা বিষয় যে অনেক সময় গাড়ি যখন ড্রাইভারের হাতে থাকে, তখন সেটা ট্র্যাকিং করা, ইভেন ভিতরে যাত্রী আছে কিনা এটাও সার্ভিলেন্স দিয়ে নেওয়া সম্ভব। ফুয়েলের কনজামশন, সেটাও নেওয়া সম্ভব। কত জায়গায় গেল, কতবার থামলো, কতবার সেটা নতুন করে আবার রিস্টার্ট করা হয়েছে, প্রত্যেকটা জিনিসই ডেটাবেস পাওয়া যায়। সো ট্র্যাকিংয়ের এটা একটা পার্ট। যেমন গুগলের মতো একটা কোম্পানি, ইনফ্যাক্ট এখন আমরা হয়তো টেকনোলজিক্যালি প্রমাণ করাটা আমার হাতে নেই, কিন্তু আমরা যে কথা বলি, আমি আপনি জানিয়ে কথা বলছি, বিজ্ঞাপনগুলো আসলে তার উপরে আসছে,
রিলস দেখার সময় এটি এখন বাস্তবতা আমরা অবজার্ভ করি। তো কনজিউমারদের আসলে একটা বিশ্বাস যে এত বড় একটা গ্লোবাল কোম্পানি এতটা আনএথিক্যাল হবে না যে আমার এই প্রাইভেট ডাটাগুলো তারা অ্যাবিউজ করবে। কিন্তু আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রচুর কোম্পানি, আই থিঙ্ক আপনাদের অ্যাসোসিয়েশনের মেম্বার কতজন? এখন 250। 250। তারপরে মাঝখানে আপনার যে ভেহিকেল ট্র্যাকিংয়ের যে লাইসেন্সগুলোকে আপনার ডিরেগুলেট করে দেওয়ার একটা অন্তর্বর্তী সরকারের সময় একটা প্ল্যান হয়েছিল, যেটি আবার ইন্ডাস্ট্রি থেকে যারা লাইসেন্সড তারা কিন্তু আপনার যে কনসার্ন রেজ করেছিল যে ডিরেগুলেটেড, লেস রেগুলেটেড যদি কোনো কোম্পানিজ বা বিজনেসেস ভেহিকেলের ট্র্যাকিংয়ের সাথে সার্ভিসটা দেয়। ফর এক্সাম্পল, আপনি আপনার গাড়িটা নিয়ে একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছেন রাত 2টায়, তার এই যে সিস্টেমটা সেটা যদি কম্প্রোমাইজড হয় কোনোভাবে, বা সে যদি করাপ্ট হয়, আপনার শত্রু যদি সেখানে অ্যাক্সেস পায়, নির্জন রাস্তায় কিন্তু আপনাকে অ্যাম্বুশ করতে পারে। এই লেভেলে হচ্ছে কনসার্নগুলো যাচ্ছে। তো রিস্ক ফ্যাক্টরগুলো সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো আমরা। এখানে অনেকগুলো বিষয় দেখুন, যেই সার্ভিলেন্স অথবা ভিডিও সার্ভিলেন্স আমরা ইনস্টল করি, ইন্টিগ্রেট করি, এখানে কোর পারপাসটা কিন্তু খুবই ডেফিনেট, এবং আমরা বেনিফিটটা কী নিতে চাই, আমার সেফটি সিকিউরিটি এনশিওর করতে চাই। কিন্তু অনেকগুলি ডিপ ইস্যুজ আছে, কনসার্ন আছে। লাইক আমি যেই ডাটাবেসটা যেখানে রাখছি ক্লাউডে, অথবা পার্টিকুলার একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট আমি ইউজ করি, তাদের ক্লাউড সার্ভিসটা আমি নিচ্ছি। সো ডেটা প্রাইভেসি এটা একটা হিউজ কনসার্ন। কিন্তু অন আদার সাইড, একটা ক্যামেরা আমি যখন একটা প্রেমিসেসে আমার একটা ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল একটা অ্যাসেটের উপর, আমি সেখানে কি দেখতে চাচ্ছি যে কোনো ধরনের ওখানে চুরি হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা, বা কোনো মিসইউজ হচ্ছে কিনা। ইভেন কিচেন রুমের কোনো একটা ক্যামেরা দিয়ে আমি যেই জিনিসগুলো অবজার্ভ করতে চাই, আমার সেফটি সিকিউরিটি এনশিওর করার জন্যই কিছুটা এমন হচ্ছে যে আমাকে ওই বিষয়টাকে নিতে হচ্ছে, মেনে নিতে হচ্ছে যে ডেটা প্রাইভেসি হয়তো টু সাম এক্সটেন্ট, টু সাম পয়েন্ট আমি হয়তো 100% সেটাকে মেনটেন করে নিজের গ্রিপে রাখতে পারছি না, যেহেতু টেকনোলজি আমরা আসলে ইম্পোর্ট করি, আমাদের নিজস্ব টেকনোলজি, বা আমি একটা এমন ফ্যাক্টরি মিল কারখানা নাই যেখানে আমি আমার ডিভাইসগুলি বানাতে পারতেছি। সো এটা তো ধার করা আমার টেকনোলজি, বিদেশ থেকে নিয়ে আসা। ওইটা হয়তো আমরা কম্প্রোমাইজ করতেছি, দিস আ ইস্যু। এবং এটা খুবই একটা বিতর্কিত ইস্যু যে আমি যে সেফটি সিকিউরিটি নিজের জন্য এনশিওর করতেছি, সেটা করতে গিয়েই আমার ডেটা তো আমি আরেকজনকে দিয়ে দিচ্ছি। তো এইখানে একটা অনেক আমাদেরকে ডিপ্লোম্যাটিক রোল প্লে করতে হয়। ডেটা সিকিউরিটি সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। অ্যাট দ্য সেম টাইম আমাকে কিন্তু ক্যামেরা ইনস্টল করে আমার সেখানে সিকিউরিটি যে এনশিওর করবো, এটাও আমাকে আসলে অ্যাকসেপ্ট করে নিতে হয়। সো এইখানে আমাদের একটা ব্যালেন্স করেই চলতে হয় আসলে। না, এখন হচ্ছে যে ধরেন আপনার কোম্পানি, আপনার এখানে যদি আপনি ভালো কোম্পানি, বা কেউ যদি কম্প্রোমাইজ করে, সেটা প্রিভেন্ট করার জন্য আমাদের কি কোনো যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক হয়েছে কিনা? আমাদের এইখানে অ্যাওয়ারনেসের একটু বিষয় আছে, যেটাতে কাজ করার অনেক সুযোগ আছে। যে আমরা ভালো প্রোডাক্টটা অনেক সময় চাই, কিন্তু ভালো প্রাইসটা দেই না, তো এইখানে কম্প্রোমাইজ হয়। আরেকটা কম্প্রোমাইজ হয় সামটাইমস, আমরা যেহেতু অ্যাসোসিয়েশনে থাকি, আমাদের অনেক ক্লেম, অনেক ইস্যুজ আসে যেগুলো আমাদেরকে সলভ করতে হয়, মিটিগেট করতে হয়। এর মধ্যে মেম্বারদের অনেক ইস্যু এরকম আছে যে বিদেশি ভালো একটা ব্র্যান্ড একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউশন চ্যানেলে সেটা বাংলাদেশে আসছে, অ্যাট দ্য সেম টাইম কিছু অসাধু ব্যবসায়ী আবার দেখা যায় যে ওই প্রোডাক্টের হুবহু গ্রে মার্কেট আছে। সো এই বিষয়গুলো আমরা প্রতিনিয়তই ফেস করি, যেখানে এই অ্যাওয়ারনেসটাও খুব বেশি দরকার। যেহেতু লাইফ সেফটি প্রোডাক্ট নিয়ে আমরা ডিল করি, সেখানে এর আগে অনেকগুলি ফায়ার ইনসিডেন্ট ঘটনা আপনার নিশ্চয়ই মনে আছে। দেখা যায় যে পরে যখন আপনারা যান সেখানে, সাংবাদিক যান, তখন দেখেন যে ফায়ার সেফটি সলিউশনসগুলো আছে কিন্তু সেগুলো ফাংশনাল না, হয়তো ফেক প্রোডাক্ট দেওয়া হয়েছে। তারপর প্রোডাক্টটা কখনোই সেটা সার্ভিসের মধ্যে ছিল না। আমি ব্যাংকিং সেক্টরে কাজ করি, ফাইন্যান্সিয়াল সেক্টরে আমি সেফটি সিকিউরিটির সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স করে থাকি। এটা আমার জন্য সবচাইতে ক্রিটিক্যাল একটা চ্যালেঞ্জ, যেটাকে ফাংশনাল রাখা। চোর ঢুকলো, আপনি আপনার কোনো যে ফ্ল্যাগ করতে পারলো না। এক্স্যাক্টলি। আর অ্যাওয়ারনেসের আরেকটা বিষয় আছে যে কিছু স্পেসিফিক সেন্সিটিভ ইনফরমেশন বা এক্সাম্পল এমনও আছে, অনেক সময় সার্ভিস মেইনটেনেন্স করতে গেছি যে ক্যামেরা অফ আছে, কেন অফ আছে, দেখা গেছে যে সিকিউরিটি গার্ড সিম্পলি
তার মোবাইল চার্জ দেওয়ার জন্য ওইখানে ক্যামেরার প্লাগটা সরিয়ে তার মোবাইলের চার্জার ওইখানে প্লাগ ইন করেছে, যেটা তার আর মনে নাই, ভুলে গেছে। এই ধরনের সিলি ঘটনাগুলোও ঘটে। সো এই অ্যাওয়ারনেসটাও দরকার, যেটা ডেটা প্রাইভেসি না, বরং আমাদের অ্যাসেটকে সিকিউর করার জন্যই এটা আমাদেরকে প্রপারলি ইউটিলাইজেশন জানতে হবে এবং ভালো প্রোডাক্টটা নিতে হবে। সবসময় দামের বিষয়টা কনসিডার করলে হবে না, অবশ্যই প্রাইস সেন্সিটিভ আমরা হব, বেস্ট প্রোডাক্টটাকে লোয়েস্ট কস্টে আমি পেতে চাইবো, এটাই তো স্বাভাবিক, একজন ক্রেতার জন্য সেটাই বড় কাজ করে। তার নিচে পে করতে গেলে আবার হবে না, ডেফিনেটলি না। আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে ফ্যাসিলিটিসগুলো, সেখানে আপনাদের প্রোডাক্টস অ্যান্ড যে সার্ভিসেস সব কিছু মিলিয়ে অ্যাডপশনের যে ট্রেন্ড কেমন দেখছেন? আমাদের আমি পার্টিকুলারলি ব্যাংকিং সেক্টর এক্সাম্পল দিতে পারি, যেখানে ম্যান্ডেটরি এটা করতেই হবে এবং করে যাচ্ছে সবাই। এবং দেখবেন যে কিছু কিছু ব্যাংকের যে এর আগে আমরা শুনতাম কিছু ঘটনা ঘটেছে যে চুরির বা এরকম ডাকাতির, কিন্তু যেসব ব্যাংক, যেসব ব্রাঞ্চ এইসব সেফটি সিকিউরিটি ইকুইপমেন্টগুলো ইনস্টল করেছে, সেইখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। বিকজ আমাদের যেই সেন্সর বেস যে ট্র্যাকিং সিস্টেম আর যেই মনিটরিং সিস্টেম, সেখানে মোশন সেন্সর আছে, ডোর সেন্সর, ইভেন ভাইব্রেশন, ইভেন সাউন্ড, সব ধরনের সেন্সর দিয়ে আমরা ট্র্যাকিং করে থাকি। সো ব্যাংক কিন্তু এটা ইউটিলাইজ করতেছে এবং সেটা ব্লেসিং পাচ্ছে। সো বাংলাদেশে পার্টিকুলারলি এই কথার জবাবে আবার ইন্ডাস্ট্রি ওয়াইজ কথাটা চলে আসে, গার্মেন্টস যেমন করছে, বাট এমন আরও অনেক হোম ইউজার আছে যাদের জন্য এটা দরকার। আমরা এখন বেশিরভাগ পরিবারে সবাই কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে, প্রতিদিনের এটা ঘটনা। বাসায় হয়তো তার ছোট বাচ্চা থাকে, তাকে মনিটর করার জন্য কিন্তু আমরা একটা বৃদ্ধ বাবা মা থাকতে পারে, হয়তো তাকে দেখার কেউ নেই। এটা খুবই জরুরি যে সেখানে একটা এআই এনেবলড একটা ক্যামেরা থাকাটা, এবং এগুলো এখন আমাদের খুবই ক্রয় ক্ষমতার মধ্যেই চলে আসছে। এটা আরেকটা ব্লেসিং, আরেকটা চমৎকার ব্যাপার আছে যে অনেক সময় আমরা সহজলভ্য জিনিসগুলো পেয়ে থাকি, যেমন চায়না থেকেই বেশিরভাগ প্রোডাক্টগুলি আসে, আমেরিকান ব্র্যান্ডেড প্রোডাক্ট আসছে, সেগুলো হয়তো একটু এক্সপেন্সিভ, বাট চাইনিজ অ্যান্ড কোরিয়ান, সাউথ কোরিয়ান প্রোডাক্ট, তাইওয়ান, খুব ভালো মানের প্রোডাক্ট আসে, যেগুলো আমার মনে হয় প্রত্যেকটা হোম ইউজারের জন্য এই অ্যাওয়ারনেসটা থাকা দরকার। একটু ধরেন আমার বাসার গলির মাথা, এন্ট্রি পয়েন্ট, তারপরে ধরেন জানলাগুলোর চারপাশ, রুমগুলো, আমি যদি 10টা ক্যামেরার একটা সেট আপ করতে যাই, দ্য চিপেস্ট সলিউশন কত? এটা খুব চমৎকার একটা বিষয়। ক্যামেরা বলতে শুধু ক্যামেরা না, এটা একটা সলিউশন। সো ক্যামেরার মধ্যে অনেকগুলো পার্ট আছে, অ্যাক্সেস কন্ট্রোলও অনেকগুলো পার্ট আছে। লাইক ক্যামেরার জন্য আমার ক্যাবেল লাগবে, একটা রেকর্ডার লাগবে, একটা রেকর্ড যে প্রিজার্ভ করা হবে সেটার জন্য স্টোরেজ লাগবে, লাইক হার্ড ডিস্ক লাগবে। সো সবগুলা কম্পোনেন্ট মিলে এটা একটা সলিউশন। সো আমি যদি এরকম চিন্তা করি যে শুধু প্রেমিসেসকে আমি এন্ট্রি এক্সিট কভার করবো, তাহলে দেখা গেল যে একটা বিল্ডিংয়ের পেরিফেরিতে চারদিকে 4টা ক্যামেরা দিলেই হয়ে যাচ্ছে। আবার গেট ফোকাস হতে পারে, লিফট ফোকাস হতে পারে। সো এরকম যদি স্ট্যান্ডার্ড মনে করি যে 4 থেকে 6টা ক্যামেরার একটা খুবই ছোটো একটা সেট আপ, বেসিক একটা সেট আপ, মেবি 30 থেকে 40 ইভেন 50,000 টাকার মধ্যে খুব চমৎকার একটা সলিউশন হতে পারে। এটি যদি একটু স্ট্যান্ডার্ড প্রোডাক্টে যাই, তখন আবার অ্যামাউন্টটা বেড়ে যাবে আসলে, কারণ কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্টই তখন তার প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়ে যাবে। আপনি বলছিলেন যে চাইনিজ ভার্সাস যে আপনার ইউএস ব্র্যান্ডেড, তার মধ্যে প্রাইসের পার্থক্য, প্রোডাক্ট কোয়ালিটির ক্ষেত্রে চায়না বা ইউএসএ এইটা ডিফারেন্সিয়েট করে না, বিকজ চায়নাতেও এত ভালো প্রোডাক্ট আছে যেগুলো আসলে আমরা আনি কি না, আমরা বাংলা স্টাইলে চায়না বলতে আমি দ্য চিপেস্ট সলিউশন ভার্সাস দ্য সুপিরিয়র। তো সেক্ষেত্রে আমি চায়নার উদাহরণ দিব না, বিকজ চায়নাতে ইন্টারন্যাশনালি অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট আসে। এটা আমি রিয়েলাইজ করছি, আমি যখন প্রোডাক্টগুলি, আমি বেশ কয়েকটা ব্র্যান্ড বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছি, আমি নিজে ইম্পোর্ট করি, তো চায়নাতে অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট আছে, তারা স্মার্টফোনে থেকে শুরু করে সবকিছুতেই দেখিয়েছে। তো আমরা যদি 3টা ক্যাটাগরি করি, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড আর একটা প্রিমিয়াম, তো একটা 10টা ক্যামেরা দিয়ে একটা রেকর্ডিং ডিভাইস, কিছু ধরেন স্ট্যান্ডার্ড লেভেলের লাইক 200 থেকে 500 মিটারের ক্যাবেলস, আনুষঙ্গিক যা কিছু আছে, এটা একটা ব্লাইন্ড গেস করার জন্য, যারা কমন পিপল তাদের বোঝানোর জন্য ছোটো একটা সেট আপ। স্ট্যান্ডার্ড বেসিকে হইতে পারে যে প্রায় 50,000 টাকা, 50,000 টাকার ভিতরে এরকম একটা কমপ্লিট সলিউশন করা যায়, একটা বিল্ডিং, সেটা 6 তলা বা 10 তলা বিল্ডিংয়ে এটা হইতে পারে। এটা যদি একটি স্ট্যান্ডার্ড চিন্তা করি, not like China and USA. It's like the standard product or basic product. Standard product সেটা হয়তো রাফলি অ্যারাউন্ড 80,000 টাকা থেকে 120,000 টাকা এর মধ্যে হয়ে যেতে পারে। আর যদি প্রিমিয়ামে যাই তাহলে হয়তো একটা ক্যামেরার দামই হয়ে যাবে কথার কথা 80,000 থেকে 1 লাখ, সেটা ডিফারেন্ট বিষয়। কিন্তু সবসময় দেখি যে
চায়না অথবা আমাদের কাছাকাছি যাদের সাথে আমাদের বিজনেস রিলেশনশিপ আছে এবং তাদের প্রোডাক্ট যে প্রতিনিয়ত আসতেছে, প্রোডাক্টগুলি দারুণ, সব অপশনস এনেবেলড এবং খুব সহজ, শুধু অ্যাওয়ারনেসটা দরকার। এটা আসলে লাক্সারি প্রোডাক্ট না, এটা হাইলি সিকিউরিটি প্রোডাক্ট। সো আমি মনে করি যে এটা শুধু আমার বিজনেসে থাকবে, আমার কর্পোরেট অফিসে থাকবে, ব্যাপারটা এমন নয়। কারণ অনেক সেন্সিটিভ আমার হোম ইউজের ক্ষেত্রে হতে পারে। সো ট্র্যাকিং ডিভাইস আমার বাসায় ইন্টিগ্রেট করা হতে পারে। আমার কিচেনের গ্যাস লিক হচ্ছে কিনা সেটাও এখন খুব ইজিলি একটা ক্যামেরা দিয়ে করা সম্ভব। তো আমি মনে করি যে এটা অ্যাওয়ারনেসটা হলে আমাদের প্রত্যেকটা জায়গায়, যে শুধু রাস্তায় ক্যামেরা থাকবে এই ক্যামেরা এমন না, বাসা থেকে শুরু করে রাস্তায় ইভেন যে কোনো জায়গায় আমরা সচেতনতা দরকার। আর এই যে আপনার বেসিক ভার্সাস প্রিমিয়াম, হুম। যে যে আপনার হার্ডওয়্যারগুলোর যে লংজিভিটির কথা যদি আমরা বলি, এটা আপনার এক্সপিরিয়েন্সে কি বলে? মাশাআল্লাহ, আমরা যেগুলা একেবারে বেসিক প্রোডাক্ট যেগুলো ইউজ করতেছি, লাইফ চিন্তা করলে প্লাস মাইনাস 5 ইয়ার্স তো যাচ্ছেই। তবে যদি স্ট্যান্ডার্ড বা আরও ভালো মানের প্রোডাক্ট নেওয়া যায়, একটু খরচ বেশি করা যায়, 10 বছর চলে যাচ্ছে, ইভেন মোর। সো প্রোডাক্টগুলির লংজিভিটি, ইভেন আমি একটা খুব দারুণ একটা এক্সাম্পল দিতে পারি। লাস্ট টাইম আমাদের যেই সেন্সরগুলি ট্র্যাকিং ডিভাইসের অথবা ওই সেফটি সিকিউরিটি ইকুইপমেন্টের যেই একটা অ্যালার্ম কন্ট্রোল প্যানেল থাকে আর কিছু ট্র্যাকিং সেন্সর থাকে, সেন্সরগুলি ওয়্যারলেস। সো ওয়্যারলেস যেই সেন্সর, ওইটা ব্যাটারি থাকে ইনসাইড, লিথিয়াম ব্যাটারি অথবা যে কোনো ছোটো ব্যাটারি। রিসেন্ট কিছু প্রোডাক্ট আসছে, ব্যাটারি লাইফ হলো 10 ইয়ার্স, ওকে, 10 বছর। তো ওয়ান্ডারফুল। রিচার্জেবল। হ্যাঁ, রিচার্জেবল নাই, শুধু ওই সেন্সরটাই, ওই ব্যাটারি যেটা আছে সেটাই আসলে 10 বছর এমনি এমনি যাবে, ওইটা আর আমাকে প্লাগ ইন বা প্লাগ আউট করতে হবে না বা আবার চার্জ দিতে হবে না। সো দারুণ বিষয়গুলি। এখন আর আগের মতো মানে পাওয়ার একটা ইস্যু হবে, ইলেকট্রিসিটি আছে কি না এটা একটা ইস্যু হবে, এই ব্যাপারগুলো এখন আর নাই, এটা অনেক কমে আসছে। আমরা সাইবার সিকিউরিটিতে আসি, যে আবারও সেই এথিক্সের প্রশ্নে আসা, যে একটা গ্লোবাল জায়ান্ট ট্রাস্টওয়ার্দি বিকজ যে এত ছোট ছোট ব্রিচে সে রিস্ক নেবে না, কিন্তু যখনই এটা ছোট ছোট প্রতিষ্ঠানের হাতে আসছে তখন এই ঝুঁকিটা বাড়ে কিনা, যে তারা কম্প্রোমাইজ করবে, ওর তারা নেগলিজেন্সের কারণে কনজিউমার ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা খুবই ক্রিটিক্যাল এবং একটা সেন্সিটিভ বিষয় সাইবার সিকিউরিটি। প্রথম কথা হলো যে আমরা আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি বলেন অথবা লার্জ কর্পোরেট অথবা এফএমসিজি কোম্পানি বলেন, তাদের একটা ডেটাবেস থাকে, কাস্টমার্স অনেক প্রাইভেসি ইস্যুস থাকে। ফর এক্সাম্পল গ্যাস লিক, আমি যদি কোনো সিস্টেমে ইনক্লুড করে যে আপনার গ্যাস লিকের যে অ্যালার্মটা বাজতে না দিলাম আপনার বাসায়, তখন এটা দারুণ একটা ব্যাপার শেয়ার করি। সর্বশেষ একটা ওয়ার্ল্ড ওয়াইড লার্জেস্ট একটা টেক জায়ান্ট কোম্পানি ইন চায়না, তাদের ট্র্যাকিং এবং তাদের প্যারামিটারগুলি এত স্ট্রং। কোনো একটা এক্সাম্পলে বলতেছিলেন যে দূরের কোনো প্রদেশের, দূরের একটা ইউনিভার্সিটি বিল্ডিংয়ের একটা হোস্টেল, সেখানে কোনো একটা ফ্লোরের একটা পার্টিকুলার ওয়াশরুমে কত লিটার পানি খরচ হচ্ছে, এটা তারা ট্র্যাকিং করতে পারে, হুইচ ইজ আনবিলিভেবল। সুতরাং যদি ডেটাবেজের প্রপার সংরক্ষণ এবং রিপোর্টিং যদি খুব স্ট্রং হয়, ডেফিনেটলি সেটা কস্টলি অ্যান্ড সামটাইমস আমরা মনে করি যে এটা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে, বাট স্টিল সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে এখন এটাও আছে যে কোম্পানিগুলি অনেক সময় ছোট ছোট করে মডিউল করে করে দিয়ে আমাদেরকে সলিউশনগুলো দিচ্ছে। সো টোটাল লাইক একটা পুরো সফটওয়্যার সলিউশন, লাইক আমরা ইআরপি জানি, এবং ইআরপি তো অনেকগুলো মডিউল একসাথে করে একটা ইআরপি হয়। সাইবার সিকিউরিটি অথবা এই সিকিউরিটি কন্ট্রোল অথবা আইটি অডিট, এই প্যারামিটারগুলোতেও আলাদা আলাদা সলিউশন আছে, সেটা স্পেসিফিক। আবার টোটাল একটা ড্যাশবোর্ড, একটা উইন্ডোর মাধ্যমে আবার অনেকগুলো যখন মনিটরিং আমি অ্যাট এ টাইম করব, তখন কিন্তু বেশ কয়েকটা সিকিউরিটি ইন্টিগ্রেশন একটা আমি ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি। এটা আরেকটা আলোচনার সুযোগ তৈরি করলো। যেমন ধরেন আমি বলতে পারি ব্যাংক, কথার কথা সার্ভিলেন্স একটা সিকিউরিটি, তার ইন্টারনাল ট্রানজ্যাকশন সেটা একটা সিকিউরিটি, সাইবার সিকিউরিটি আছেই। তারপর তার ডেটাবেস লাইক এইচআর একটা অ্যাটেন্ডেন্স একটা মেনটেন করে, এই সবগুলি কিন্তু একটা ড্যাশবোর্ডে আসা সম্ভব। সো যখন 3-4টা সলিউশন মিলে একটা ড্যাশবোর্ডে আমি দিচ্ছি, তখন কিন্তু
ইউনিট কস্ট কমে গেল। সো এটাও একটা হইতে পারে। সুতরাং যদি মনে করি বর্ডার সেন্সে যে এটা অনেক ব্যয়বহুল, আমরা সেটা ক্রয় ক্ষমতার মধ্যে নাই এবং তারা এই সুযোগটা নিচ্ছে, এইরকম এখন বিষয়টা না। যার যতটুকু ইউজ, যার যতটুকু দরকার, এইভাবে কাস্টমাইজ সলিউশন করে দেওয়া সম্ভব। দ্যাট মিনস আমরা মোটামুটি আপনাদের ইন্ডাস্ট্রির কাছে আমরা নিরাপদ। ডেফিনেটলি। কোনো আপনি তো বোর্ডে আছেন, Yeah. কোনো কমপ্লেইন আপনাদের মেম্বারদের এগেনস্টে আসে কিনা যে তারা কম্প্রোমাইজ ও নেগলিজেন্স করেছে কনজিউমারের সেফটি অর এরকম মানে একেবারে এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। অবশ্যই আমরা প্রায় প্রতিনিয়তই কোনো না কোনো এই ধরনের ঘটনা, ইনসিডেন্ট এবং আমাদের কাছে এই ধরনের ক্লেম আসে। কিন্তু শুরুতে আমাদের আলোচনা যেই জায়গা থেকে শুরু হয়েছিল যে ম্যাস অ্যাওয়ারনেস যেটা থাকা দরকার, যে আমি যেই জিনিসটা আমার দরকার, যেই সলিউশনটা দরকার বা যেই প্রোডাক্ট আমার দরকার, শুরুতেই যদি আমি ভালো করে সেটা দেখে শুনে নিতে পারি। শুধু যেমন বলেছিলাম যে প্রাইস একটা বড় ইস্যু, যেটা আমরা নাম্বার ওয়ান চিন্তা করি, আসলে প্রাইস না। প্রথমে হলো আমার সলিউশন, যে আমার কী লাগবে সেটা, এবং ওই যে আমি যেই সার্ভিসটা চাচ্ছি সেটার জন্য রাইট প্রোডাক্টটা সিলেকশন করাটাও খুবই জরুরি। অসাধু ব্যবসায়ীরা তো সুযোগ নিবেই, কিন্তু এখানে ক্লায়েন্ট, কাস্টমার যারা, তারাও যদি একটু বিষয়টা জেনে শুনে একটু স্টাডি করে, কম্পেয়ার করে জিনিসগুলো সিলেক্ট করে, তাহলে এটার রিস্কটা অনেক কমে আসবে। অ্যাট দ্য সেম টাইম আমরা অ্যাসোসিয়েশনে আছি, আমরা কি মানে টোটাল সোসাইটি এবং টোটাল কান্ট্রি ডেভেলপমেন্ট আমরা চিন্তা করি। সেক্ষেত্রে এমন হবে যে আমরা অথরাইজ করতেছি বা আমাদের সাথে কানেক্টেড যে ব্যবসায়ীরা আছে, তারা সবসময় চ্যানেল প্রোডাক্টস নিচ্ছে, কপি প্রোডাক্ট বা কেউ গেছে কিছু একটা প্রোডাক্ট কাছে নিয়ে আসলো নন ব্র্যান্ডেড, এই জিনিসগুলো আমরা ইউজ করতে না করি, যেটাও একটা চেক পয়েন্ট হইতে পারে যে অথেন্টিক প্রোডাক্ট যদি ক্লায়েন্ট বা কাস্টমার যদি ইউজ করে, সেখানে ঠকার সম্ভাবনা অনেক কম। অ্যাডপশনের ট্রেন্ড কেমন দেখছেন হাউস হোল্ড লেভেলে? কর্পোরেট অ্যান্ড অফিসিয়ালি আমরা জানি যে তাদের একটা বাজেট থাকে নিরাপত্তার জন্য, কিন্তু হাউস হোল্ড লেভেলে যে আপনার ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য ইনভেস্টমেন্ট এটা খুবই বাড়তেছে। আমাদের সরকার তো যেমন প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে একটা করে এক্সটিংগুইশার রাখার জন্য এটা একটা ডিটেকশন সিস্টেম, যেটা প্রোটেকশনের একটা টুল, যে আমরা এক্সটিংগুইশার ইনস্টল করতেছি, সেটা এবিসি পাউডার দিয়ে অথবা CO2 গ্যাস দিয়ে, এটা যেমন একটা ম্যান্ডেটরি, সো সেটা ইউটিলাইজ হচ্ছে। ক্যামেরা আগে যেমন খুব কম ইউজ থাকলেও এখন অ্যাটলিস্ট বলতে পারি মোর দ্যান 50% বাসাতে অলরেডি ইন্টিগ্রেটেড। মেবি আমরা একটু সস্তা প্রোডাক্ট খুঁজতে গিয়ে আসল বেনিফিটটা থেকেও হয়তো দূরে চলে যাচ্ছি, বাট ইউটিলাইজেশন বাড়তেছে। সো এখন যেই ক্রাইসিস মোমেন্ট আছে, যদি হোম ইউজারদেরকে এই দিকে উৎসাহিত করা যায় এবং যদি এটার ইউটিলাইজেশনটাকে তাদের সামনে তাদের বেনিফিটগুলো তুলে ধরা যায়, গোয়িং ফরওয়ার্ড মেবি 1-2 ইয়ার্স, ম্যাক্সিমাম 3 ইয়ার্সের মধ্যে প্রত্যেকটা হাউসেই আসলে সেফটি সিকিউরিটি ইকুইপমেন্ট ইনস্টল থাকবে। অলরেডি এটা মানে এটা অ্যারিথমেটিক না, এটা জিওমেট্রিক হারে বাড়তেছে, যে হোম ইউজারের এটার বেনিফিটগুলো তারা বুঝতে পারতেছে এবং ইউটিলাইজেশন আসলে বাড়তেছে। একটা হচ্ছে এই প্রোডাক্টগুলো আসলে সবই ইম্পর্টেন্ট, দেশে এগুলো অ্যাটলিস্ট অ্যাসেম্বল করার পসিবিলিটি কতটা? চমৎকার। এখানে আমাদের আগ্রহ এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের অনেক ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়। আজকেই ভিজিট করলাম আমাদেরই একজন বিজনেস পার্টনার বা অ্যাসোসিয়েশনে আছেন এরকম একজন মেম্বার, তিনি ফায়ার এক্সটিংগুইশার, যদিও টিউবটা এখনও ম্যানুফ্যাকচারিং যাননি, কিন্তু তারা ওই রিফিলিং গ্যাস এবং ওই এবিসি পাউডার দিয়ে তার এই একটা ফ্যাক্টরি রান করতেছে। তো এটা একটা এক্সাম্পল না, এটা এরকম অনেকেই বাংলাদেশে ছোট ছোট করে, আমাদের লার্জ স্কেলে বড় ইন্ডাস্ট্রি করার সুযোগ বা ক্যাশ ক্যাপিটাল, সেটা আমাদের ক্যাপাসিটিও কম, বাট ছোট ছোট আকারে আসলে হচ্ছে। ইভেন আমাদের যেই আইটি ভিলেজগুলো আছে বা এই ইকুইপমেন্টগুলোর আমরা যদি টোটাল ট্যাক্স ইনসিডেন্স বলি, রেঞ্জটা কেমন? আসলে যেটা হয়েছে সর্বশেষ, আমরা নতুন ইসি কমিটি যখন আমাদের অ্যাসোসিয়েশন থেকে দায়িত্বে আসলেন, তখন আমরা এনবিআর এর সাথে বসছি, আমাদের এইচএস কোড নিয়ে বসছি, আমাদের ব্যাড ট্যাক্স এগুলি নিয়ে বসছি। সেফটি সিকিউরিটি ইকুইপমেন্টগুলি এটা খুবই ওপেন সিক্রেট যে অনেক সময় আমরা চাই যে একটু ট্যাক্স কম হোক, ব্যাট কম হোক, বা আদারওয়াইজ কোনো চ্যানেলে নিয়ে আসা, যেটা আমরা আমাদের নিজেদের দেশেরই ক্ষতি করতেছি। আমি একজন সচেতন মানুষ হিসাবে আমি বলবো যে ট্যাক্স ব্যাট যেটা থাকুক সেটা আমার দেশের জন্য এটা কাজে লাগবে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি প্রোডাকশনটা বা অ্যাসেম্বলিং যদি যৌক্তিক হওয়াটা দরকার, বিশেষ করে যখন আমরা যদি এনকারেজ করতে চাই। জি জি জি
এটাও আমার আসলে এই গানটা হয়েছে আমি কোনো একটা আলোচনায় এনবিআর এর কোনো একটা হাই অফিসিয়ালের সাথে কথা বলতেছিলাম, উনি দারুণভাবে জিনিসগুলো বুঝিয়ে দিলেন যে আমাদের রেভিনিউ যদি না আসে আমাদের দেশের উন্নতিটা আসলে হবে কিভাবে। তখন এটা একটা আই ওপেনিং ছিল। তখন থেকে আমিও যতটুকু পারি আমার লিমিটেড ক্যাপাসিটি থেকে আমি এটা বোঝানোর চেষ্টা করি যে ট্যাক্স ভ্যাট এটা দিতে হবে সরকারের বা দেশের উন্নতির জন্য। ডিউটি স্ট্রাকচারটা কেমন? ফর এক্সাম্পল আমরা যেটি দেখছিলাম যে আমাদের ট্যারিফ ওয়ালটা খুব হাই। উই অল নো যে আমরা একটা ইলেকট্রনিক ডিভাইস যদি আনতে চাই রাফলি 57% সিবিইউ কন্ডিশনে আনলে। আমরা সর্বশেষ যেটা সরকারের সাথে যেটা চেষ্টা করতেছি যে একটা স্ট্রাকচারড ওয়েতে আমাদের যেই প্রোডাক্টগুলি লাইক আমাদের যেমন অনেক পাইপ লাগে, এখন পাইপ হয়তো অন্য একটা ইন্ডাস্ট্রির আরেকটা ইকুইপমেন্ট হিসাবে আসে, সো আমাদের সবগুলি একত্রিত করে এটা একটা স্ট্রিমলাইন করে দেন আমরা ওই প্রাইসিং, ব্যাড ট্যাক্স, টেরিফ এবং ডিএটি এটা পুনর্নির্ধারণের জন্য অলরেডি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি। এই বছর না হলে নেক্সট ইয়ার বা আপকামিং ইয়ারে এটা একটি স্ট্রিমলাইন হয়ে যাবে, তখন আমাদের প্রাইসিংটা এইচএস কোড অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা এটা একটা লাইন আপ হবে আর কি। এখন পর্যন্ত কিছুটা এই জায়গাতে কাজ করার সুযোগ আছে, অতটা স্ট্রিমলাইন নাই, একদম টু দি পয়েন্ট নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, অনেক কথা হচ্ছিল শহীদ ভাইয়ের সাথে। শেষ পর্যন্ত আসলে তিনি যা বললেন যে একদম বেসিক লেভেলের যে ফর এক্সাম্পল সিসিটিভি ক্যামেরা কাভার্ড, আবার সেই একই জায়গায় আপনি একটা ক্যামেরা বসাতে পারেন যেখানে আপনার এআই ইন্টিগ্রেটেড থাকবে, আরও হার্ডওয়্যারের কোয়ালিটি, তারপরে যে তাদের সফটওয়্যারের স্ট্যান্ডার্ড, সব কিছুই আরও এলিভেট করা সম্ভব। তো নিতান্তই যদি আপনার প্রয়োজনটা কি সেটি বুঝে ইনভেস্টমেন্টটা করা উচিত ডিভাইসে আর সলিউশনে। আদারওয়াইজ দেখা যাবে যে দরকার একটা, আমরা সাবস্ট্যান্ডার্ড সলিউশনে ইনভেস্ট করে সুবিধাটা পাচ্ছি না। ইন্টারনেট অ্যান্ড আমাদের ইলেকট্রনিক লাইফ হোক নিরাপদ। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।